আচ্ছা, সম্প্রতি একটা খবর বেশ চোখে পড়ছে। বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের জন্য তাদের দূতাবাস একটা সতর্ক বার্তা দিয়েছে। বলছে যে বাংলাদেশিদের বিয়ের আগে যেন তারা একটু ভালোভাবে চিন্তাভাবনা করেন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং, তাই না? আমরা আজকে এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে আছে ৭১ টিভির একটা রিপোর্ট, যেটা আবার চীনের গ্লোবাল টাইমস পত্রিকার প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি। দেখব এর পেছনের কারণটা কি, আর এর সাথে আর কি বিষয় জড়িত আছে, মানে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আর কি। হুম বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। মানে শুধু একটা সতর্ক বার্তা হিসেবে দেখলে হবে না। এর পেছনে কিন্তু বেশ গভীর কিছু সামাজিক, এমনকি আইনগত কারণও আছে। প্রেক্ষাপটটা বোঝা দরকার। হ্যাঁ, সেটাই। তো শুরু করা যাক। দূতাবাস বলছে তাদের নাগরিকদের বাংলাদেশিদের বিয়ের সিদ্ধান্ত নেবার আগে যেন তারা একটু ভাবেন, একটু থামেন। শুনতে তো মনে হচ্ছে ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার, কিন্তু এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? রাষ্ট্রীয় বা সামাজিক কি বলছে রিপোর্টগুলো? দেখুন, সবচেয়ে বড় কারণ যেটা উঠে আসছে সেটা হলো চীনের দীর্ঘদিনের এক সন্তান নীতি। যদিও এটা এখন আর নেই, কিন্তু এর প্রভাবটা রয়ে গেছে। এই নীতির ফলে চীনে নারী পুরুষের অনুপাতে একটা একটা বড়সড় ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। মানে সহজ কথায় বললে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশ কম। ও আচ্ছা, তার মানে কি এই দাঁড়াচ্ছে যে অনেক চীনা পুরুষ বিয়ের জন্য পাত্রী খুঁজে পাচ্ছেন না ঠিক নিজের দেশে, আর সেই জন্যই তারা চীনের বাইরে, যেমন ধরুন বাংলাদেশে, পাত্রী খুঁজছেন? একদম ঠিক এই পয়েন্টটাই, এই পরিস্থিতিটাই একটা সুযোগ তৈরি করে দিয়েছে। মানে কিছু অসৎ লোকের জন্য। একদিকে যেমন সত্যি সত্যি কেউ সম্পর্ক গড়তে চাইছেন, অন্যদিকে এই সুযোগটা কাজে লাগাচ্ছে কিছু চক্র। এই চক্রগুলোই কি ওই এজেন্সি? রিপোর্টে কি এদের ব্যাপারে কিছু বলা আছে? কিভাবে কাজ করে এরা? হ্যাঁ হ্যাঁ, গ্লোবাল টাইমসের রিপোর্টে এটা পরিষ্কার করেই বলা আছে। কিছু এজেন্সি নাকি টাকা পয়সার বিনিময়ে বাংলাদেশি নারীদের চীনে পাঠানোর কথা বলছে। কিন্তু এর আড়ালে আসলে মানব পাচারের মতো মারাত্মক অপরাধ হচ্ছে। আর খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হলো, চীন সরকার কিন্তু কোনো এজেন্সিকেই এই আন্তঃসীমান্ত বিয়ের ঘটকালি করার কোনো রকম অফিসিয়াল পারমিশন বা অনুমতি দেয়নি। তাই দূতাবাস থেকে খুব জোর দিয়েই বলা হয়েছে এই অবৈধ এজেন্টদের থেকে দূরে থাকতে। তার মানে দাঁড়াচ্ছে এই ধরনের যত ম্যাচমেকিং বা যাই হোক সবই অবৈধ। আর ওই যে শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতে আজকাল দেখা যায় আন্তঃসীমান্ত প্রেম, বিয়ে, এই সব নিয়েও কি কিছু বলেছে? ঠিক তাই। দূতাবাস কিন্তু এটাও বলেছে যে ওই শর্ট ভিডিও প্ল্যাটফর্মে যে খুব রোমান্টিক বা আকর্ষণীয় গল্প দেখানো হয় আন্তঃসীমান্ত সম্পর্ক নিয়ে, সেগুলো দেখে বিভ্রান্ত হওয়াটা একদমই ঠিক না। এগুলো বেশিরভাগ সময় বাস্তবতা থেকে অনেক দূরে থাকে আর কি। আর এটাও বলা হয়েছে, কেউ যদি এমন কোনো ফাঁদে পড়েন বা সন্দেহজনক কিছু দেখেন, তাহলে যেন তাড়াতাড়ি চীনা কর্তৃপক্ষকে জানান। বুঝতে পারছি। আচ্ছা, এই সতর্কবার্তায় তো বাংলাদেশের আইনের কথাও বিশেষভাবে বলা হয়েছে, তাই না? মানব পাচার নিয়ে যে কড়া আইন আছে সেটা মনে করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এটা খুবই সিরিয়াস একটা পয়েন্ট। সতর্কবার্তায় একদম পরিষ্কার করে বলা হয়েছে, এই যে অবৈধ উপায়ে বিয়ে বা সম্পর্কগুলো হচ্ছে, এগুলোর সাথে জড়িতরা কিন্তু মানব পাচারের অভিযোগে বাংলাদেশে অ্যারেস্ট হতে পারেন। আর বাংলাদেশের আইন মানব পাচার আইন কিন্তু খুবই কড়া, খুবই স্ট্রিক্ট। ঠিক কতটা কড়া? মানে সাধারণ মানুষের হয়তো পুরো ধারণাটা নেই। এক্ষেত্রে সংঘবদ্ধ মানব পাচারের শাস্তি কিন্তু সর্বনিম্ন ৭ বছরের জেল থেকে শুরু করে একেবারে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ফাইন সহ মৃত্যুদণ্ড হতে পারে। আর এর সাথে আরও একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু আইনি প্রক্রিয়া শেষ হতে বেশ সময় লেগে যায়। কেউ যদি অ্যারেস্ট হন, চূড়ান্ত রায় পেতে মাস এমনকি বছরও লেগে যেতে পারে। এটা তো বুঝতেই পারছেন, জীবনটাকে একদম ওলটপালট করে দিতে পারে। তার মানে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, এই সতর্কবার্তা শুধু চীনা নাগরিকদের জন্য একটা সাবধানবাণী না। এর পেছনে আছে চীনের জনমিতিক চাপ, ব্যক্তিগত সম্পর্কের আকাঙ্ক্ষা, আবার অন্যদিকে অপরাধী চক্রের সক্রিয়তা আর বাংলাদেশের কঠোর আইন, সবকিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। ঠিক ধরেছেন, বিষয়টা সেরকমই। একদিকে যেমন ওই অবৈধ এজেন্সি বা অনলাইন প্রলোভন থেকে সাবধান থাকতে বলা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের আইন মেনে চলার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত সিদ্ধান্তের সময়ও কিন্তু এই ঝুঁকিগুলো আর পুরো প্রেক্ষাপটটা মাথায় রাখা দরকার। হুম, আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো দর্শকদেরও ভাবাবে।
যখন দুটো ভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতির মানুষের ব্যক্তিগত সম্পর্কের ইচ্ছা বা আকাঙ্ক্ষা এভাবে রাষ্ট্রীয় নীতি, আইন, সামাজিক চাপ এমনকি অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যায়, তখন এর মানবিক আর সামাজিক প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে এটা নিয়ে আসলে আরও ভাবার অবকাশ আছে।